চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী উদ্যোক্তা নাইমা আক্তার উর্মি। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই, নারী উদ্যোক্তা হিসেবে পথ চলার জার্নিটা শুরু হয়েছিল কবে থেকে? বিয়ে হয়ে যাওয়া অনেক আগেই। তখন মানে হচ্ছে কি, আমার বিয়ে হওয়ার পরে 3 থেকে 4 বছর মানে আমি ঘরে বসে থাকি। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি আমি একটু দেখলাম যে সংসারের একটু তখন আমি একটু চিন্তা করলাম যে একটু কাজ করি। তখন আমি একজন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেই, অল্প কিছুদিনের 1 মাস যাবত নেওয়ার পরে তারপরে একটা ছোট প্রতিষ্ঠান আমি ঘরে তুলি, ঘরে বসে মানে আমার পাশের রুমে। তখন হচ্ছে আস্তে আস্তে এখন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তারপর হচ্ছে অনেক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছি। বর্তমানে আমি এখন 2 থেকে 3টা প্রতিষ্ঠানের সাথে জড়িত। কোন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন? আমার প্রথম হচ্ছে প্রেরণা যুব মহিলা ফাউন্ডেশন। প্রেরণা যুব মহিলা ফাউন্ডেশন, এটাতে কাজ করি হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু এবং যত মানে অবহেলিত নারীরা আছে ওদের নিয়ে কাজ করছি। আর প্রেরণা মেকওভার সেলুন অ্যান্ড ট্রেনিং সেন্টার হচ্ছে বিউটিফিকেশনের উপরে কাজ করছি। আর আমরা 10 জন নারী উদ্যোক্তা মিলে একটা রেস্টুরেন্ট কিছুদিন যাবৎ আমরা ওইগুলা শুরু করেছি আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে। তো সব প্রতিষ্ঠানের মূলত হচ্ছে আমি নারীদেরকে বেশি প্রাধান্য দিই প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তো আলহামদুলিল্লাহ এখন অনেক নারীরাই আমার প্রতিষ্ঠানে কাজ করছে এবং কি নিজেও প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হচ্ছে। আর আমি সুবিধাবঞ্চিত এবং অবহেলিত যারা নারী আছে তাদেরকে নিয়ে বেশি কাজ করি। তাদেরকে ফাইন্ড আউট করেন কিভাবে? তারা নিজেরা যোগাযোগ করে নাকি আপনারা খুঁজে বের করে তাদেরকে সহযোগিতা করে থাকেন? আমি ফাইন্ড আউট করে হচ্ছে আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আমি 2018 সাল থেকে প্রশিক্ষক হিসেবে কাজ করছি। সমাজসেবা মন্ত্রণালয় থেকেও কাজ করছি প্রশিক্ষক হিসেবে। নারী ফোরামের সাথেও কাজ করছি, তারপর হচ্ছে জায়গার সাথেও কাজ করছি। ওই 4টা প্রতিষ্ঠানের সাথে যেহেতু আমি প্রশিক্ষক হিসেবে কাজ করি, তো ওইভাবে দেখা যায় আমি যখন একটা মানে এখন তো অনলাইন প্ল্যাটফর্মটা বেশি চলে, তখন ওইখানে আমি একটা গ্রুপিং থাকে, ওই গ্রুপিংয়ে আমি জানিয়ে দিই যে এইভাবে আমি করতে চাই, আপনারা যারা ইচ্ছুক আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার প্লাস ঠিকানা দিয়ে থাকি। একটি বিউটিফিকেশনের যেটি মেকওভার নিয়ে, সেখানে আপনারা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন? হ্যাঁ ধন্যবাদ আপু। এখানে হচ্ছে বিউটিফিকেশনের সার্ভিসগুলো হচ্ছে স্কিন কেয়ার থাকে, হেয়ারের যত্ন থাকে, তারপর হচ্ছে এখন তো হচ্ছে মেশিনারি সার্জারিক্যাল পদ্ধতিগুলো বেশি। এখানে আমি প্রশিক্ষণ দিয়েছি নতুনভাবে, এখানে অনেক মেশিনারি সরঞ্জাম আছে, ওইগুলা দিয়ে আমি যে অত্যাধুনিক যে সার্ভিসগুলো থাকে ওইগুলো দিয়ে থাকি। আচ্ছা, রেস্টুরেন্টেতে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে রেখেছেন সদরে, এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? আমাদের রেস্টুরেন্টে হচ্ছে 2য় 3য় তলা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, ওইটা হচ্ছে বাংলা খাবার 2য় তলায়, 3য় তলায় হচ্ছে ফাস্টফুড চাইনিজ এগুলা। তারপর হচ্ছে আরেকটা বিশেষত হচ্ছে আমরা যারা নারী উদ্যোক্তা আছি এখান থেকে 3 থেকে 4 জন হোমমেড খাবারও এখানে পাওয়া যায়, একদম সুস্বাদু, ওদের নিজের হাতের তৈরি বানানো। আর হোম সার্ভিসও দেওয়া হয় এখানে। আচ্ছা, অনেক সেক্টরে নিজেকে নিয়োজিত রেখেছেন, রেস্টুরেন্টের ব্যাপারটা একটু জানতে চাই যে এই রেস্টুরেন্ট চালাতে গিয়ে বা বিজনেস করতে গিয়ে সবচেয়ে বেশি নারীদের জন্য কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, আপনার জায়গা থেকে কি মনে হয়? হ্যাঁ, আমার কেরিয়ারে হচ্ছে আজকে 16 বছর জার্নিংয়ে সবচেয়ে বেশি দুঃসময় মনে হয় যখন আমি রেস্টুরেন্টটা 10 জন নারী উদ্যোক্তা মিলে আমরা দিয়েছিলাম। তখন হচ্ছে মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আপনারা সবাই জানেন কি না জানি না, তবে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে মানে মৌলবাদীর একটা অবশ্যই নারীদের উপরে একটা অন্যরকম থাকে। তো ওই জায়গা থেকে আমরা কাজ করে অনেক কষ্ট হয়েছে। প্রথম যখন আমরা ওপেনিং করি আমরা একটু দেখা যায় এখন নতুনত্ব চলে কি সেলিব্রিটি একটা দিয়ে একজন ওপেনিং করা হয়, তো সেই জায়গা থেকে আমরা যখন এটা শুরু করেছি, আমরা যখন নায়িকা দিয়ে গিয়ে ওদেরকে দিয়ে, তখন ওইখানে আমাদেরকে অনেকটা বাধা সম্মুখীন হয়। তারপরে হচ্ছে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হয়। তো এই জায়গা থেকে আমরা প্রশাসন থেকে ভালো পেয়েছি, আমাদেরকে অনেক সহযোগিতা করার পর তারপরে হচ্ছে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এই রেস্টুরেন্টটা।
আর সমাজে একটু, আর এখানে ছিল সব চতুর্দিকে পুরুষদের ব্যবসা বাণিজ্য ছিল, সেই জায়গায় আমরা নারীরা যখন ব্যবসা দিয়েছি এখানে দেওয়ার পরে সবার দৃষ্টিটা যেন কেমন আমাদের উপরে পড়েছে। তো ওইখানে খুব চ্যালেঞ্জিং, আমরা খুব আমাদের সমাজের থেকে মনে হচ্ছে যে আমরা খুব অসহায় একটা মানুষ ওইখানে কাজ করতে গেছি। তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন ভালো, সবার দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে এবং কি আমাদেরকে সবাই সবার জায়গা থেকে অনেকটা সহযোগিতা করছে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে কি নারীদের স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত জরুরি কেন? হ্যাঁ, আমি প্রথমত বলবো যে একটা নারী স্বাবলম্বী হলে প্রথমে হচ্ছে পরিবারকে অবশ্যই এখানে অনেকটা সহযোগিতা করতে পারে, এবং কি পরিবার যখন একটা নারী বিয়ে হয় তখন হচ্ছে শ্বশুরবাড়িতে আসে, তখন যদি ভালো কিছু করতে পারে তাহলে কি এখানে দেখা যায় পরিবারের একটা অন্যরকম একটা সম্মান পায়। তো আমি মনে করি কি প্রত্যেকটা নারী পড়াশোনা অনেকেই কিন্তু করতে পারে না, অল্প বয়সে ঝরে যায় পড়াশোনা থেকে। তো হাতের কাজ দিয়ে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে অবশ্যই আমাদের মানে জেলা উপজেলা সব শহরে কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো একদম হচ্ছে ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছে। তো আমি মনে করি প্রত্যেকটা নারী এইখানে গিয়ে যোগাযোগ করে আমি এই প্রশিক্ষণগুলো নিয়ে ঘরে বসে কিন্তু ইনকাম করা যায়। তো অবশ্যই জরুরি একজন নারী প্রতিষ্ঠিত হওয়া, এবং কি সফলতা যদি ভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। অবশ্যই একজন নারীর সফলতার পেছনে পরিবারের কতটা সাপোর্ট দরকার? পরিবার সাপোর্ট প্রথমত দেয় না অনেক নারীদেরকে। আপনার ক্ষেত্রে কেমনটাই হয়েছিল? হ্যাঁ, আমার ক্ষেত্রে প্রথমত আমি তো শ্বশুরবাড়ি থেকে সব কিছু শুরু করি, তো এখানে হচ্ছে আমাকে প্রথমত একটু ছিল, দ্বিমত ছিল। তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমিও সব কিছু ম্যানেজ করে সংসার, বাচ্চা, তারপরে হচ্ছে বিজনেস জায়গাগুলা সুন্দর করে মানিয়ে নিয়েছি, এবং কি নিজেকে সবাইকে সন্তুষ্ট করে আমি কাজগুলো করছি। আলহামদুলিল্লাহ এখন সবাই অনেক খুশি। আপনি তো অনেকগুলো কাজের সাথেই নিজেকে যুক্ত রেখেছেন। কাজের এই পর্যায়ে এসে বা এই সময় কি মনে হয় নিজেকে কতটা সফল ফিল করছেন বা সফলতার জায়গায় কতটা পৌঁছাতে পেরেছেন? এখানে আমি যখন বিভিন্ন পরিবেশে যাই, যখন দেখি আমার অনেক প্রশিক্ষণার্থী বলে যে ম্যাম সালাম জানায়, কেমন আছেন, আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান দিয়েছি, এবং আমাকে একটা জিনিস উপহার দিতে আসে, তখন আবার বলছে যে ম্যাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এমন ছিলাম, এখন বর্তমানে এরকম আছি, বা আমি এত টাকা ইনকাম আগে করে আপনার থেকে প্রশিক্ষণ নিয়ে আগে কোনো কিছুই জানতাম না, এখন আলহামদুলিল্লাহ এত টাকা ইনকাম করছি। ওইগুলা দেখে হচ্ছে আপু মনে হয় যে আমি সফল। ওই জায়গাগুলা, ওই মেয়েগুলার হাসি এবং ওই সংসারের যে শান্তি, স্বামী স্ত্রীর যে হাসি খুশি একটা সংসার, ওইটাই দেখে আমার মনে হয় যে আমি সফল ওই জায়গাটায়। অবসর সময়ে কি করা হয়? অবসর সময় বেশি থাকা হয় না, কারণ খুব একটা পাওয়া যায় না ফ্রি টাইমটা। তারপরে হচ্ছে কি ওই সময়টায় আশেপাশে যারা হচ্ছে অসহায় কিছু মানুষ আছে ওদের আমি খোঁজখবরটা বেশি নিই। আর এটা নিতে আমার খুব মানে ভালো লাগে যে আমার পরিবারকে সব কিছু সময় দেওয়ার পরে যদি আমার এক্সট্রা সময় থাকে, ওই সময়টা হচ্ছে সুবিধাবঞ্চিত বাচ্চাদের এবং কি হচ্ছে অসহায় যে নারীরা থাকে পিছিয়ে পড়া, ওই নারীদেরকে আমি একটা আপু থেকে বা কারোর থেকে আমি খোঁজখবর নিয়ে ওই মানুষদের প্রতি একটু খোঁজখবর রাখার চেষ্টা করি, আর ওদের কি লাগবে না লাগবে একটু দেওয়ার চেষ্টা করি। আমার অল্প ইনকাম থেকে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি ওদেরকে। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে আপনার ফিউচার প্ল্যান কি? কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমার প্ল্যান হচ্ছে, ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যারা হচ্ছে পিছিয়ে পড়া নারী, আমার ব্রাহ্মণবাড়িয়া যে জায়গাটা, ওই জায়গা থেকে নারীরা কাজ করতে অনেকটা কষ্টদায়ক, মানে বাহিরে কাজ করাটা অনেক কিছুর প্রশ্নের সম্মুখীন হয়। তো ওই বিষয়গুলো যাতে ওরা মানে মুখাপেক্ষিক না হয়, সেজন্য আমি ওদের সাথে দাঁড়িয়ে একটু চেষ্টা করতেছি যাতে ওরা বাইরে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এবং কি ওদের কাজকর্ম দিয়ে যাতে নিজের পরিবারকে সহযোগিতা করতে পারে, ওই বিষয়ের উপরে আমি করতেছি। যারা এখন নতুন আসতে চান, উদ্যোক্তা হিসেবে অভিষেক ঘটাতে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, নতুন যারা উদ্যোক্তা তাদেরকে অবশ্যই বলবো এখন শিক্ষার মানটা অনেক
উপরে। অবশ্যই আপনারা শিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন অফিসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন। এখন যারা হচ্ছে আগে তো পড়াশোনা ছিল না, অনেক মানুষের যারা হচ্ছে আমাদের যে বিউটিফিকেশন সেক্টরে দেখা যায় অনেকে পড়াশোনা ছাড়াই দেখা যায় আসছে। এখন তো অনেক গ্র্যাজুয়েশন আপুরা আসতেছেন এই প্রফেশনে। তারপর হচ্ছে যারা বাইরে কাজ করেন দেখা যায় শিক্ষাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আর এখানে অবশ্যই আপনারা যারা কাজ করবেন শিক্ষা এবং হাতের কাজ এই দুইটায় থাকতে আমি মনে করি যে আপনারা অবশ্যই সমাজে কিছু করতে পারবেন। আপনি যে কোচিংগুলো করেছেন, যে কোর্সগুলো কমপ্লিট করেছেন, সেগুলো আপনাকে কতটা ইমপ্রুভ করেছে? হ্যাঁ, আমি যে কোর্সগুলো দেখা যায় আগে সরকারিভাবে আমার প্রথম যাত্রা শুরু হয় যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। তারপর হচ্ছে আমি জাতীয়ভাবে হচ্ছে প্রশিক্ষণ নেই। আর এখন তো অনেক অত্যাধুনিক যে বিউটিফিকেশন চ্যাপ্টারটা থাকে ওইটা খুব অত্যাধুনিক। এইগুলা এখন আমি নতুন করে আবার প্রশিক্ষণ নিয়েছি এবং কি ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আরও কিছু নতুনত্ব আসে তাহলে অবশ্যই নেব। একজন উদ্যোক্তা হিসেবে এই অঙ্গনে কাজ করার পর যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে কি মনে হয় কাদের থেকে আপনারা যদি সহযোগিতা পেতেন তাহলে আরও বেশি সহজ হতো আপনাদের কাজগুলো, বা কাদের সহযোগিতা প্রত্যাশা করেন? আমাদের যখন কাজ শুরু করি তখন পরিবার যদি আমাদেরকে দেয় দেখা যায় সমাজ একটা বাধার সম্মুখীন হয়। তো এখানে এখন হচ্ছে আবার রাজনৈতিক কিছু মানুষ থাকে। তো আমি যেটা সাফার করে আসছি আমার পরিবেশ থেকে, তো ওইটা আমি বলছি। তো এখানে আমি মনে করি পরিবার এবং সমাজ প্রশাসন এই তিনটা জায়গা থেকে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা নারীরা পিছিয়ে থাকবো না, দেশ এবং সমাজকে অনেকটা আগায় নিতে পারবো। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে, কথা বলে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।